হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিপল ডাব্লিউ। শুধু আমরা ট্রিপল ডাব্লিউ নিয়ে আলোচনা করব না, আমরা এর আগের ক্লাসে ওএসআই মডেল সম্পর্কে পড়েছি। এরপরে যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রোটোকলগুলি রয়েছে সেই সমস্ত প্রোটোকলগুলি আমরা ধাপে ধাপে শিখব এবং জেনে নেব প্রত্যেকটার কী কাজ রয়েছে এবং তাদের কী কী ফিচার্স রয়েছে, সুবিধা অসুবিধা যাবতীয় জিনিস আমরা ধাপে ধাপে কিন্তু শিখব। চলো, তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটার নাম হচ্ছে ট্রিপল ডাব্লিউ। এটা প্রত্যেকেই জানো। ট্রিপল ডাব্লিউ ডাব্লিউ মানে কি? ট্রিপল ডাব্লিউ মানে হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ধরে নাও আমি যখন কোনো ওয়েবসাইট সার্চ করবো, ধরে নাও ট্রিপল ডাব্লিউ ডট, ঠিক আছে, আমি কি সার্চ করছি? গুগল ডট কম। তার মানে কি, এইখানে তোমরা যে ট্রিপল ডাব্লিউ দেখতে পাচ্ছ, ট্রিপল ডাব্লিউ মানে কি? আমাদের ইন্টারনেট, যে সমস্ত ইন্টারনেট আমরা ব্যবহার করছি বা আমাদের তিনটা সারফেস রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বোঝাই, ইন্টারনেটে তিনটা সারফেস রয়েছে। ধরে নাও একটা সারফেস যেটা আমরা নর্মাল ব্রাউজারের সাহায্যে ইউজ করতে পারছি, সেই সারফেসটাকে যখন আমরা ইউজ করছি, এই সারফেসটাকে, তখন আমরা ট্রিপল ডাব্লিউ সাহায্যে সেটাকে ইউজ করতে পারি। সারফেস রয়েছে সেখানেও ট্রিপল ডাব্লিউ কোনো সময় কাজ করে। সেই সারফেসটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিপ সারফেস, ঠিক আছে। আর লাস্টের সারফেসটা হচ্ছে ডার্ক সারফেস। তোমরা শুনেছো ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। তো ট্রিপল ডাব্লিউ আমাদের কোথায় কাজ করে? আমাদের নর্মাল সারফেসে কাজ করে, যেখানে আমরা ইন্টারনেটের মাত্র 7% ইউজ করতে পারি, বাদ বাকি আমাদের 93% কিন্তু এরা নিয়ে বসে রয়েছে, ডিপ এবং ডার্ক। এটা নিয়ে আমি এখন যাচ্ছি না, জাস্ট এটুকুনি বুঝো, ইন্টারনেট ব্যবহার করতে গেলে বা কোনো ওয়েবসাইট সার্চ করতে গেলে আমাদের যে প্রোটোকলটাকে আমরা কাজে লাগাই, এইচটিটিপি ছাড়া তার আগে যেটা আমরা ব্যবহার করছি, এইচটিটিপি একটা প্রোটোকল, তার আগে আমরা যে সার্ভিসটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রিপল ডাব্লিউ। খুব সহজ কথায় বলতে পারি, যেখানে আমাদের ইন্টারনেটের প্রত্যেকটা জিনিস আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। কি বলছে দেখো, ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিশাল তথ্যের ভান্ডার। ঠিক, বিশাল তথ্য এখানে রয়েছে। ইন্টারনেটের সাহায্যে যে কোনো তথ্য বা ইনফরমেশন পাওয়া যায়। ইন্টারনেটে সর্বাধুনিক প্রযুক্তি হলো ট্রিপল ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা ছাড়া কিন্তু আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবো না। এটি প্রকৃতপক্ষে অসংখ্য হাইপারটেক ডকুমেন্টের সংযোগকারী বিশাল সংগ্রহ। এই যে আমরা এইচটিএমএল কথা বলেছিলাম, তাহলে আমাদের এইচটিএমএল কি প্রত্যেকটা লিঙ্ক থাকে, তাহলে কি এটা হচ্ছে অনেকটা হাইপার টেক্সটের সংগ্রহ, ঠিক আছে। আমরা হাইপার লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা হাইপার লিঙ্কের সংগ্রহ, একটা ক্লিক করলে আরেক জায়গায় যাবো, একটা ক্লিক করে আরেক জায়গায় যাবো, তাহলে এটা সংগ্রহ একটা। ইন্টারনেটে ব্যবহৃত সমস্ত প্রোটোকল এবং হাইপারটেক ট্রান্সফার মিলিত রূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার মানে কি, হাইপারটেক ট্রান্সফার প্রোটোকল যেগুলো কাজ করছে তার সমস্ত মিলিত রূপ হচ্ছে কি ট্রিপল ডাব্লিউ, ঠিক আছে। আমরা পড়ে এসেছি HTTP, রাইট। তারপর আমরা পড়েছি HTTPS। তো তোমরা দেখো, যখন আমরা সার্চ করবো কি না, যেমন দেখো তোমাদেরকে আমি সার্চ করে দেখাচ্ছি ট্রিপল ডাব্লিউ, হ্যাঁ দেখো ট্রিপল ডাব্লিউ একটা GKT টুডে এরকম বেঙ্গলি কিছু আসছে। তারপরে কি আমরা এইভাবে সার্চ করি HTTPS, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তার মানে কি, এর ব্যাকগ্রাউন্ড মানে HTTPS এর আগেও কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমরা সার্চ করবো সামনে কিন্তু অটোমেটিকলি ভাবে ট্রিপল ডাব্লিউ কিন্তু যুক্ত হয়ে যায়, ঠিক আছে। HTTP কি একটা প্রোটোকল, আর ট্রিপল ডাব্লিউ কি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করা বা হাইপারটেক, মানে যে সমস্ত যারা যেগুলো হাইপারটেক তারা তৈরি হয়েছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে ট্রিপল ডাব্লিউ কিন্তু কাজ করছে। আমাদের মডার্ন ব্রাউজারগুলোতে HTTP তারপরে হচ্ছে ট্রিপল ডাব্লিউ এগুলো শো হতে চায় না বা শো হয় না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরা কাজ কিন্তু করছে। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। কি বলছে, ইন্টারনেটের সমস্ত প্রোটোকল ও পরিষেবা ট্রিপল ডাব্লিউতে পাওয়া যায়। তাহলে সমস্ত পরিষেবা কি ট্রিপল ডাব্লিউতে পাচ্ছি, এবং এটা প্রত্যেকটা প্রোটোকলকে সাপোর্ট করে। বর্তমান ইন্টারনেট বলতে ট্রিপল ডাব্লিউকেই বোঝানো হয়, মানে কি ট্রিপল ডাব্লিউ, ঠিক আছে। এটি অরৈখিক নন লিনিয়ার প্রকৃতির।
ঠিক আছে, এটা হলো অরৈখিক প্রকৃতি, নন লিনিয়ার টাইপের। এটির সাহায্যে ব্যবহারকারী একটি তথ্যের ভান্ডার থেকে অন্য তথ্যে প্রবেশ করতে পারে। 1989 সালে 1989-এ সুইজারল্যান্ডের পদার্থবিদ টিম বার্নার্স-লি এটি উদ্ভাবন করেন। এটা হচ্ছে ট্রিপল ডাব্লিউ কথা বলি, আর হলো এইচটিএমএল এর কথা বলি। এই এইচটিএমএল আর ট্রিপল ডাব্লিউ এই একটা ব্যক্তি তৈরি করেন যার নাম হচ্ছে টিম বার্নার্স-লি 1989-এ। তার মানে আমাদের এইচটিএমএল যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ট্রিপল ডাব্লিউকে সাপোর্ট করে। আর প্রত্যেকটা ওয়েবসাইটের মানে ব্যাকগ্রাউন্ডে বা তার স্কেলেটন যদি আমরা বলে থাকি বা তার যে হার, সেটা প্রত্যেকটা কিন্তু এইচটিএমএল দ্বারাই তৈরি। তার মানে এইচটিএমএল দ্বারা কোনো ওয়েব পেজ তৈরি হলে সেটা কিন্তু ট্রিপল ডাব্লিউর মধ্যে আমরা রাখতে পারি বা ট্রিপল ডাব্লিউ থেকে আমরা খুব সহজেই। আই হোপ ট্রিপল ডাব্লিউ সম্পর্কে তোমাদের ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা জানবো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সুবিধা। ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশ্বের কয়েক কোটি কম্পিউটারের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যটি ট্রিপল ডাব্লিউর সাহায্যে অত্যন্ত সহজে পাওয়া যায়। একাধিক তথ্য রয়েছে। আমরা যদি মনে করো কোনো কিছু সার্চ করি, যেমন ধরে নাও আইফোন সার্চ করি বা পোকোফোন সার্চ করি বা ডেলের ল্যাপটপ সার্চ করি বা আমার নাম তুমি সার্চ করো, একাধিক প্রচুর আমার নামের ব্যক্তি রয়েছে। তো তার মধ্যে থেকে রিলেভেন্ট ইনফরমেশন খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করে, আমাদের ট্রিপল ডাব্লিউ সাহায্য করে। ঠিক আছে, ওয়েব ডকুমেন্টের একটি লিঙ্ক থেকে অন্য ডকুমেন্ট খোলা যায়। মানে কি, একটা ওয়েব পেজ খুললাম, সেই ওয়েব পেজ থেকে আমরা আরেকটা ওয়েব পেজে জাম্প করতে পারছি, তাহলে একাধিক ওয়েব পেজে জাম্প করতে পারছি। ওয়েব পেজে মাল্টিমিডিয়া প্রয়োগ করা যায়, তার মানে সেখানে ছবি, ভিডিও, এই সমস্ত জিনিসগুলো কি ইনসার্ট করা যায়, এই কথাটা এখানে বলা হয়েছে। এবার দেখো কি বলেছে, কি বলছে, ট্রিপল ডাব্লিউ শব্দ, সাউন্ড, গ্রাফিক্স, চলচ্চিত্র প্রভৃতিকে একত্রিত করে মানে আমরা হচ্ছে যদি এইচটিএমএল দ্বারা কোনো পেজ তৈরি করি কিনা আমরা শিখবো, সেখানে আমরা সাউন্ড অ্যাড করতে পারছি, আমরা গ্রাফিক্স অ্যাড করতে পারবো, মানে বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবো, সেখানে কিছু ভিডিও অ্যাড করতে পারবো, নানান ধরনের জিনিস আমরা সেখানে অ্যাড করতে পারবো, বিভিন্ন মুভমেন্ট নিয়ে আসতে পারবো, অ্যানিমেশন তৈরি করতে পারবো। সেগুলো হচ্ছে সিএসএস এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, যাই হোক, এছাড়াও এফটিপি, গ্রোফার, টেলনেট, এগুলো প্রত্যেকটা একটা প্রোটোকল প্রভৃতি অন্য অন্য ইন্টারনেটের প্রোটোকলের সাথে যোগাযোগ রক্ষা করতে সহায়তা করে কে, ট্রিপল ডাব্লিউ সহায়তা করে। তার মানে পরীক্ষা কোশ্চেন আসতেই পারে ট্রিপল ডাব্লিউ কোন কোন প্রোটোকল সমর্থন করে, তোমরা এই প্রোটোকলগুলোর নাম লিখতে পারো। ট্রিপল ডাব্লিউ ব্যবহারকারীকে বিভিন্ন তথ্যের সন্ধান দেয় এবং বিশেষ তথ্য অ্যাক্সেস করে, একাধিক তথ্য ভান্ডার খুঁজে বের করে এবং তথ্য আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এবার দেখো বলেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল। আমরা এইচটিএমএল সম্পর্কে অলরেডি আগেও বলেছি বা পড়েছি ক্লাসে। কি বলেছে, এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামক ফুল ফর্মটা তোমাদের পড়তে হবে, নামক ভাষা ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। আমরা একটু আগেই বললাম ওয়েব পেজ তৈরি করতে গেলে এইচটিএমএল লাগবেই, এইচটিএমএল ছাড়া কোনো ওয়েব পেজ তৈরি হয় না। সেম আবার একই লেখা রয়েছে 1989 সালে সুইজারল্যান্ডের টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর একটি পেজ তৈরির জন্য এই বিশেষ ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, যার নাম দেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল। তাহলে ট্রিপল ডাব্লিউ মধ্যে যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলো কি দ্বারা তৈরি, এইচটিএমএল দ্বারা তৈরি। এইচটিএমএল এর সাহায্যে যে ওয়েব পেজ তৈরি করা হয় সেটি প্রকৃতপক্ষে একটি টেক্সট ডকুমেন্ট, মানে আমরা যে টেক্সট টাইপ করছি সেটা টেক্সট ডকুমেন্ট টাইপেরই, অনেকটা এমএস ওয়ার্ডের মতন। আমরা এমএস ওয়ার্ডে যেভাবে টাইপ করি সেরকমই। এর মূল বৈশিষ্ট্য হলো এই ডকুমেন্টকে দেখতে হলে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়, মানে যা লিখছি সেটাকে আমরা হলো যদি দেখতে চাই সেটা কি রয়েছে, কি ব্যাপারে কাজ করছে, তার জন্য আমাদের কম্পিউটারে ওয়েব ব্রাউজার থাকা আবশ্যিক, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ইটিসি। পরবর্তী অধ্যায়ে বলেছে এইচটিএমএল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা এইচটিএমএল সম্পর্কে জেনেছি বা আমরা আরও বিশেষভাবে বা আমরা খুব ভালো মতনভাবে এইচটিএমএল সম্পর্কে জানবো। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আই হোপ। কোনো ডাউট থাকলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা বা আমাকে পার্সোনালি বলতে পারো। এবার দেখো এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে, সেটার নাম হচ্ছে এক্সএমএল। কি নাম, এক্সএমএল। এটার নাম হচ্ছে এক্সএমএল। এক্সএমএল এর ফুল ফর্ম কি, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কি? এক্সএমএল বা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো, আচ্ছা তোমরা ফুল ফর্মটা অবশ্যই ইংলিশে পড়বা,
হ্যাঁ, হলো একটি স্ট্যান্ডার্ড যাতে ডেটা গ্রহণ এবং সংগঠিত করা যায়, মানে ডেটা যে আসবে আমাদের কাছে সেই গ্রহণটা এবং সেটাকে একত্রিত করে সংগঠিত করা যায়, যা মানুষের পাঠ্যযোগ্য এবং মেশিন পাঠ্যযোগ্য, যেটা মানুষও পড়তে পারবে এবং কম্পিউটারও বুঝতে পারবে। এইভাবে এই এক্সএমএলটা ব্যবহার করা হয়, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি তথ্যের উপাদান মানে এলিমেন্ট এবং শ্রেণীবিভাগ সংজ্ঞায়িত করতে ট্যাগ ব্যবহার করে, যেমন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে সেরকম এক্সএমএলও ট্যাগ ব্যবহার করে। নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য কাস্টম মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি অনুমোদিত দেয়, মানে আমরা যদি স্পেসিফিক কিছু নিজের মতন করে তৈরি করবো সেক্ষেত্রে আমরা নিজেদের মতন করে ট্যাগও তৈরি করতে পারি, এই কথাটা এখানে বলেছে। এবং ডেটা সংরক্ষণ এবং পরিবহন করতে, নিজের কাছে সংরক্ষণ করতে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পরিবহন করতে এই ডেটা প্রতিনিয়ত করার একটি নমনীয়, ফ্লেক্সিবল এবং প্ল্যাটফর্ম স্বাধীন উপায়, মানে যে কোনো প্ল্যাটফর্মে আমরা ইউজ করতে পারি, কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে না, আমরা হলো ইন্টারনেটের ক্ষেত্রে যে সমস্ত ওয়েব ব্রাউজার আমরা ব্যবহার করছি সেখানে আমরা এক্সএমএলটা ইউজ করতে পারি। তাছাড়া অন্য অন্য কাজেও এক্সএমএল কাজে লাগে, সেটা আমরা দেখব কি কাজে লাগতে পারে এক্সএমএল। ডেটা বিনিময় একটু আগে বললাম এবং স্টোরেজের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে, মানে ডেটা পাঠানোর জন্য, ডেটাকে গ্রহণ করার জন্য এবং সেটাকে স্টোর করার জন্য এই এক্সএমএলটা জনপ্রিয়। তবে দেখো কি কি বৈশিষ্ট্য মানে বলেছে, এক্সএমএল ডকুমেন্ট ডেটার গ্রহণ এবং বিষয়বস্তু সম্পর্কে তথ্য থাকে, ডেটা যা গ্রহণ করছে এবং তার কি রয়েছে ডেটাটা সেই সম্পর্কে ডিটেলসে থাকে। এক্সএমএল এর ডেটা একটি গাছের বা ট্রি এর মতন কাঠামোতে উপাদান বা উপ উপাদানে সহ সংগঠিত থাকে, মানে মনে করো এই প্যারেন্ট চাইল্ড টেবিলে এই যে যেমন ধরে নাও এখানে একটা ডেটা রয়েছে, রাইট, তারপরে মনে করো এইভাবে রয়েছে, ঠিক আছে, এইভাবে রয়েছে, ঠিক আছে, এবার এইভাবে রয়েছে, এবার এখানে একটা ডেটা রয়েছে, তার নিচে আবার এরকম রয়েছে, এই প্যারেন্ট চাইল্ড টেবিলে বা ট্রি আকারে সংগঠিত হয়ে থাকে। এক্সএমএল যে কোনো ডিভাইস, মানে যে কোনো মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস, অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে, মানে যে কোনো মোবাইলে সাপোর্ট করতে পারে, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সাপোর্ট করতে পারে এবং যে কোনো অপারেটিং সিস্টেমে এটা সাপোর্ট করে। এক্সএমএল কোনো একটি প্রোগ্রামিং ভাষার জন্য নির্দিষ্ট নয়, যে এক্সএমএল এই প্রোগ্রামিংয়ের জন্যই নির্দিষ্ট, এরকম কিন্তু কোনো ব্যাপার এক্সএমএল এর ক্ষেত্রে নেই। এক্সএমএল ব্যবহারকারীদের তাদের নিজস্ব উপাদান বা এলিমেন্ট বা গুণাবলী সংজ্ঞায়িত করতে দেয়, মানে নিজের ইচ্ছা মতন আমরা ট্যাগ তৈরি করতে পারবো, সেই ট্যাগটাকে ব্যবহার করতে পারবো, সেই সম্পর্কে আমরা ডিফাইন করতে পারবো, এই সমস্ত এই আমাদের এক্সএমএল কিন্তু করতে দেয়, কিন্তু এইচটিএমএল তা করতে দেয় না। এক্সএমএল ইউনিকোড সমর্থন করে, আমরা পড়েছিলাম ইউনিকোড, তো ইউনিকোড বলতে কি, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেখানে সমস্ত আমাদের অক্ষরগুলো চলে আসে, সেটা ইউনিকোড ফলো করে চলে। এক্সএমএল হলো ইউনিকোড সামঞ্জস্যপূর্ণ, যার অর্থ হলো এটি যে কোনো লিখিত মানুষের ভাষায় কার্যত যে কোনো তথ্য যোগাযোগ করতে পারে, আর চাই আমরা হলো বাংলায় লিখি, ঠিক আছে, চাই আমরা ইংলিশে লিখি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখি কিনা সেটা হলো সাপোর্ট করে। যেমন আমরা ইউনিকোড আমাদের নর্মালি ব্যবহার করে ইউটিএফ, এই তো এই ধরনের সমর্থন করে। ইউনিকোড মানে মোটামুটি তোমরা এইটুকুনি বুঝে রাখো, যেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে সমর্থন করে, ঠিক আছে, এইভাবে বুঝে রাখো। তোমরা অ্যাসকি কোড পড়েছো, ইবিসিআইডি কোড পড়েছো, তো এই সমস্ত কোডের মতন একটা হলো ইউনিকোড, এক ধরনের বলতে পারো ফরম্যাট, ঠিক আছে। আর এক্সএমএল ডকুমেন্ট সর্বদা একটি রুট নোড থাকবে, এই যে একটু আগে দেখালাম, এই রুট নোড থাকবে, প্রত্যেকটা রুট থাকবে, রাইট, এই 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 গল্প এখানে বলেছে। এক্সএমএল ডকুমেন্ট কেস সংবেদনশীল, মানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, কিন্তু আমাদের এক্সএমএল কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে কোথাও যদি আমরা বড় হাতের লিখি, মানে বড় হাতের ডি লিখি, এটার মানে আলাদা, ছোট হাতের ডি লেখার মানে কিন্তু আলাদা। ডেটা বা মনে করো ধরে নাও বয়, যদি আমরা বয়টাকে এইভাবে লিখি এর মানে আলাদা, যদি আমরা এইভাবে লিখি বি ও ওয়াই, এইভাবে লিখি তার মানে আলাদা, আবার যদি এইভাবে লিখি বি ও ওয়াই, প্রত্যেকটার মিনিং কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ভিন্নভাবে ধরে নেবে, মানে কি প্রত্যেকটা আমাদের ক্যারেক্টার কিন্তু কেস সেন্সিটিভ, ঠিক আছে। চলো এবার কি বলছে, এক্সএমএল এর সাধারণ ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি বলছে, ডেটা এক্সচেঞ্জ। এক্সএমএল বিভিন্ন সিস্টেম
অ্যাপ্লিকেশন বা সংস্থার মধ্যে ডেটা আদান প্রদান করতে ব্যবহৃত করা হয়, বুঝতে পারলা। কনফিগারেশন ফাইল, অ্যাপ্লিকেশন এবং সিস্টেমের মধ্যে কনফিগারেশন, অ্যাপ্লিকেশন এবং সিস্টেম মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে কনফিগারেশন ডেটা সংরক্ষণ করতে এক্সএমএল ব্যবহার করা হয়। তাদের মধ্যে যে কনফিগারেশন থাকবে সেটা সংরক্ষণ করতে এক্সএমএল ব্যবহার করতে আমরা পারি। ডেটা স্টোরেজ সঞ্চয় করা, এক্সএমএল এমন একটি ফরম্যাটে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যা পড়তে এবং লিখতে সহজ, মানে যেটা আমরা এমনভাবে সংরক্ষণ করছি যেটা আমরা পড়তেও পারবো এবং তার মধ্যে আমরা চেঞ্জও করতে পারবো, সেটার মধ্যে আমরা চেঞ্জও করতে পারবো, এটা হলো সহজ। ওয়েব পরিষেবা, এক্সএমএল ওয়েব পরিষেবার মধ্যে আদান প্রদান করা ডেটার গঠন সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। যে ডেটা আদান প্রদান করছি সেটা হলো আমরা খুব ভালো মতন সংজ্ঞায়িত বা ডিফাইন করে রাখতে পারবো, ঠিক আছে। তো ওয়েব পরিষেবার ক্ষেত্রেও এক্সএমএল ব্যবহার করা হয়, মানে ব্যবহারগুলো মেন জানতে হবে কিন্তু আমাদেরকে। ডকুমেন্ট মার্কআপ, এক্সএমএল ডকুমেন্ট গঠন এবং এবং অর্থ যোগ করতে ব্যবহৃত হয়, সেগুলিকে আরও অনুসন্ধানযোগ্য এবং মেশিন পাঠ্যযোগ্য করে তোলে। মানে কি, খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এক্সএমএল লিখছি সেটা ঠিকঠাক অর্থ হবে এবং সেগুলি খুব সহজে খুঁজে পেতে পারবো এবং সেটা হলো আমাদের কম্পিউটার সিস্টেমও খুব সহজে বুঝতে পারবে। এই সমস্ত জিনিসগুলো এর ব্যবহারের মধ্যে রয়েছে। এবার আমরা জানবো যেটা এক্সএমএল এর রয়েছে, মানে কি কি ব্যাপারগুলো রয়েছে। উপাদান রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে, টেক্সট কন্টেন্ট রয়েছে, পাঠ্য বিষয়বস্তু, নেমস্কেপ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। মানেগুলো আমি তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। উপাদান বা এলিমেন্ট ট্যাগ দ্বারা প্রতিনিয়ত করা হয়, মানে কি কোনো ট্যাগ, এটা একটা ট্যাগ, ঠিক আছে, নেম একটা ট্যাগ, নেম ট্যাগটা ক্লোজ হয়েছে, তার মধ্যে কি কোনো নাম রাখা হয়েছে, তাহলে সেটা একটা এলিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। অ্যাট্রিবিউট, নেমের সাথে আরো অন্য কিছু ব্যবহার করা হচ্ছে, যেমন ধরে নাও এখানে কি এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ধরে নাও পার্সন, এখানে হচ্ছে আইডি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট হয়ে গেল এর, ঠিক আছে। তারপরে কি টেক্সট কন্টেন্ট, এই যে রমন, এটা একটা কন্টেন্ট, এর মধ্যে কিছু আমরা রাখতে পারছি, এখানে 1 2 3টা হচ্ছে কন্টেন্ট, 1 2 3 পরিবর্তে 5 6 7 এটাও রাখতে পারবো, বুঝতে পেরেছো। নেম স্পেস, উপাদান নামের দ্বন্দ্ব এড়াতে ব্যবহৃত হয়, নেমের মধ্যে যে গ্যাপটা যে রয়েছে নেম স্পেস, সেটার কথা এখানে বলা হয়েছে। আই হোপ এর মধ্যে ব্যাপারগুলো কি রয়েছে এক্সএমএল সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলেছে দেখো, এক্সএমএল এর বিভিন্ন শিল্প, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সএমএল কোথায় কোথায় ব্যবহার করা হয়। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ডকুমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এন্টারপ্রাইজ সফটওয়্যারের ক্ষেত্রে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সএমএল ব্যবহার করা হয়। আই হোপ তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো এবং এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। এবার দেখো কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছে কি বলেছে। নিচে একটি সাধারণ এক্সএমএল প্রোগ্রামের নমুনা দেখানো হলো। উপরের প্রোগ্রামটি একটি এক্সএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামো প্রদর্শন করে, যার মধ্যে রয়েছে, ধরো না এটা একটা এক্সএমএল কোড লেখা রয়েছে, এর ব্যাপারটা কি সেটা বলে দিচ্ছি। এখানে কি এক্সএমএল কে ডিক্লেয়ার করা হয়েছে, এক্সএমএল এর ভার্সনটা কি রয়েছে, তো সেটা এখানে ডিক্লেয়ার করা রয়েছে। এবার কি বলেছে দেখো, এটি নোট রুট এলিমেন্ট যা একটি রুট নোট হিসাবে রয়েছে, তাহলে এটা হলো মেন এলিমেন্ট এবং এই এলিমেন্টটা কিন্তু ক্লোজ হয়েছে সবার লাস্টে, ঠিক আছে। তাহলে এটা রুট নোট, মানে যেখান থেকে আমাদের সমস্ত কিছু শুরু হয়েছে সেটাকে বলবো হচ্ছে রুট নোট, হ্যাঁ, বা রুট বলবো, ঠিক আছে, মানে রুট আর নোটটা একটা বলবো একটা ট্যাগ বা অ্যাট্রিবিউট বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে কি বললাম, রুট বলতে যেটা সবার উপরে থাকবে সেটা হচ্ছে রুট, আর এটা কি এলিমেন্ট, রুট এলিমেন্ট। আই হোপ বুঝতে পেরেছো, অ্যাট্রিবিউট না এলিমেন্ট, আমি মনে মিস্টেক হলো, এটা কি রুট এলিমেন্ট। আর ধরে নাও আমি তোমাদের যদি বলি, এখানে আমরা লিখলাম, ধরে নাও আমি এইচটিএমএলই লিখছি, এখানে অনেক কিছু রয়েছে, আর এখানে আমরা এইচটিএমএল কে ক্লোজ করে দিচ্ছি, তাহলে রুট কোনটা, রুট হলো আমাদের এটা, তো এটা হলো রুট, রুট কি, এটা রুট এলিমেন্ট। আই হোপ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি রয়েছে। এবার কি বলেছে দেখো, তার তিনটি চাইল্ড এলিমেন্ট, তার মধ্যে তিনটে চাইল্ড এলিমেন্ট রয়েছে, কি কি রয়েছে, টু রয়েছে, ফ্রম রয়েছে, মেসেজ, তাহলে এটা তিনটা কি চাইল্ড এলিমেন্ট রয়েছে। রুটের আন্ডারে প্রত্যেকটা চাইল্ড থাকবে বা প্যারেন্টের আন্ডারে চাইল্ড থাকবে, সেটা এখানে বোঝাতে চেয়েছে। যথাক্রমে কি টু, ফ্রম, মেসেজ। এখানে টু উপ উপাদানটি নোটের প্রাপক, ফ্রম উপ উপাদানটি
নোটের প্রেরক কাকে পাঠানো হচ্ছে সেটা, মেসেজ উপপাদানটি নোটের বিষয়বস্তু চিহ্নিত করা হয়েছে। টু বুঝতে পারছো, ফ্রম কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি মানে টু মানে কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে, ফ্রম মানে কার থেকে পাঠানো হচ্ছে, তোমরা টু ফ্রম এর বিষয়টা তোমরা আই হোপ বুঝোই। তো এই গল্পটা এখানে বোঝানো হয়েছে। আর মেসেজের মধ্যে কি যে কি কন্টেন্টটা রয়েছে সেটা, তার মানে কি আমার কি যখন লেটার লিখি তখন কি বলি টু দ্য প্রিন্সিপাল, টু দ্য হেডমাস্টার, তার মানে যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে তার এটা। ফ্রম মানে কি আমার ডিটেলস, তারপরে আমি এখানে কি মেসেজ লিখছি সেই ডিটেলসটা মেসেজের মধ্যে রয়েছে। আই হোপ তোমরা মানে বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে এক্সএমএলটাকে আমাদের ডিক্লেয়ার করতে হয়। তাহলে রুট কোনটা হলো, যেটা হচ্ছে সবার উপরে থাকবে সেটা রুট, আর এগুলো কি হয়ে যাবে, এগুলো হয়ে যাবে চাইল্ড ক্লাস বা চাইল্ড। বুঝতে পেরেছো আই হোপ। তো নোটের প্রেরকগুলো তোমাকে বলে দিলাম। উল্লেখযোগ্য ব্যবহৃত প্রত্যেকটি এলিমেন্টের শুরুর ট্যাগ এবং অন্তিম ট্যাগ রয়েছে, মানে যেটা শুরু হবে সেটা ক্লোজ হবে, যেটা শুরু হবে সেটা ক্লোজ হবে, যেটা শুরু হবে সেটা ক্লোজ হবে, তার মানে শুরু এবং শেষ কিন্তু এর মধ্যে রয়েছে। এই কোডটিকে একটি এক্সএমএল মাথায় রাখতে হবে, এক্সএমএল স্টোর করার জন্য যে এক্সটেনশনটা ব্যবহার করা সেই এক্সটেনশনটা কি ডট এক্সএমএল সহ একটি নোটপ্যাড ফাইলে সংরক্ষণ করতে হবে। ধরুন নোটপ্যাড খুলে আমরা কোডটা লিখবো, দেন আমরা এক্সএমএল দিয়ে আমাদের এটাকে সেভ করব। এবং কি বলছে এখানে, আমি একটু জুম আউট করে নিই, এবং ফরম্যাটটির আউটপুট দেখতে এটি একটি ওয়েব ব্রাউজার বা এক্সএমএল সম্পাদক খুলতে হবে। মানে আমরা যেটা তৈরি করলাম সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ওয়েব ব্রাউজার লাগবে বা এক্সএমএল যার মধ্যে রান হয় সেরকম কিছু আমাদের লাগবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি এটা বললাম না, তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাহলে কি আমি যদি বলি এখানে রুট কোনটা, আমাদের নিশ্চয়ই বুক ক্যাটাগরিটা কি হয়ে যাবে রুট, আমাদের এগুলো বাদবাকিগুলো কি হয়ে যাবে, বাদবাকিগুলো আমাদের কি হয়ে যাবে চাইল্ড হয়ে যাবে। এখানে বুক ক্যাটাগরি আমাদের হচ্ছে রুট এলিমেন্ট, তোমার হচ্ছে এগুলো এক একটা হচ্ছে কন্টেন্ট, তাই তো, আর এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে চাইল্ড ক্লাস। আই হোপ বুঝতে পেরেছো। এখানে দেখো বি নেম মানে কি বইয়ের নাম, পেজ মানে কতগুলো পেজ রয়েছে, প্রাইস মানে দাম কত, এই তো খুব সহজ জিনিস। এই সম্পর্কে এই যে এখানে ডিটেলসে বলে দিচ্ছে, আমি এটা নিয়ে আলোচনা করলাম না, তোমরা নিজেরাই পড়ে নিতে পারো বা এই ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা এই জিনিসটাকেও দেখে নিতে পারো। এখানে কিন্তু একদম ডিটেলসে বলে দেওয়া রয়েছে কীভাবে কোনটা কাজ করেছে। উপরেরটা যদি বুঝতে পারো তোমরা এটাও বুঝতে পারবা। আই হোপ তোমাদের এক্সএমএল এর মোটামুটি বেসিক ডাউট যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ক্লাসে আমরা হলো এতদূর পর্যন্ত পড়বো। লাস্ট পর্যন্ত আমরা একটা ছোট্ট টপিক সম্পর্কে আলোচনা করব যে এইচটিএমএল আর এক্সএমএল এর মধ্যে পার্থক্য কোথায় রয়েছে। দেখো এইচটিএমএল হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ডেটা কিভাবে উপস্থাপিত হয় তার উপরে ফোকাস করে, আর এক্সএমএল হলো ডেটা পরিবহন এবং সংরক্ষণ, এটি ডেটা কি তা ফোকাস করে। দুই রকম কাজে ব্যবহার করা হচ্ছে। এটা কি করছে, তৈরি করতে ফোকাস করছে, কিভাবে আমরা দেখাবো মানে ব্যবহারকারীর সামনে এটা দেখানোর জন্য তৈরি করছে। আর এক্সএমএল এর ক্ষেত্রে কি হচ্ছে, ডেটাটা কি টাইপের ডেটা, সেটা কিভাবে সঞ্চয় করবে, সেটা কি করে পরিবহন করবে, সেই ক্ষেত্রে এক্সএমএল ফোকাস করছে। ঠিক আছে। এইচটিএমএল তার নিজের অধিকারে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এক্সএমএল হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজে সংজ্ঞায়িত করার একটি আদর্শ। মানে কি এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজকে সংজ্ঞায়িত করে। মানে এটা খুব কাজের জিনিস নেই, জাস্ট হালকা করে বুঝে নাও। এইচটিএমএল বিন্যাস চালিত, এক্সএমএল বিষয়বস্তু চালিত, মানে এটা হলো টোটাল বিন্যাসটা ডেসক্রাইব করে দেবে, আর এটা হলো মূল বিষয়বস্তু কী রয়েছে সেই সম্পর্কে বলবে। মানে একটু ভাষাগুলো অন্যরকম টাইপের। এটা যেমন ঠিকঠাক রয়েছে, মানে এটা আমি খুব একটা প্রেফার করছি না, এটাও খুব প্রেফার করছি না, কিন্তু এটা প্রেফারেবল। এইচটিএমএল কেস সংবেদনশীল নয়, মানে এখানে কেস সেন্সিটিভ না, কিন্তু এক্সএমএল কেস সেন্সিটিভ। এক্সএমএল কিন্তু কেস সেন্সিটিভ, কিন্তু এইচটিএমএল কেস সেন্সিটিভ না। এখানে ছোট হাতের বড় হাতে যেভাবে লিখি এ সাপোর্ট করে যাবে, কিন্তু এক্সএমএল এর ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। এইচটিএমএল নিজস্ব পূর্ব নির্ধারিত ট্যাগ রয়েছে, মানে এর নিজস্ব ট্যাগ রয়েছে, যে ট্যাগটা আছে সেটা দিয়েই আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু এক্সএমএল এর ক্ষেত্রে আমরা কোনো ট্যাগকে সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে। এইচটিএমএল এর ক্ষেত্রে সে কোনো ট্যাগ তৈরি করতে পারবো না, কিন্তু এক্সএমএল এর ক্ষেত্রে আমরা ট্যাগ তৈরি করতে পারবো। ডেটা উপাদান উপস্থাপন করতে ব্যবহৃত হয়, এটি স্থির। ঠিক আছে, এটা বলবা।
আর হলো এক্সএমএল কি ডেটা পাঠাতে ব্যবহৃত হয় এবং এটি গতিশীল, পাঠানো হচ্ছে, এটা দেখানো হচ্ছে। এইচটিএমএল হোয়াইট স্পেস সংরক্ষণ করে না, আর এটা হোয়াইট স্পেস সংরক্ষিত হয়। মানে কি, আমরা যখন স্পেস দিচ্ছি, ঠিক আছে, বা এন্টার দিচ্ছি, সরি এন্টারের কথাটা বলি, এন্টার দিচ্ছি, সেটা কিন্তু আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে কোনো কাজের না। আমাদের কিন্তু এর জন্য স্পেশাল করে কিন্তু বিআর ট্যাগ চালাতে হয়, কিন্তু আমাদের এক্সএমএল এর ক্ষেত্রে কিন্তু সেটা হলো বাই ডিফল্ট হোয়াইট স্পেস সাপোর্ট করে। এইচটিএমএল নামস্থান সমর্থিত নয়, এটা এটা বাদ দেওয়াটা দরকার নেই, এটা কি বলেছে আমি বুঝতে পারছি না। এইচটিএমএল একটি তুলনামূলকভাবে বড় ডকুমেন্ট, আর এটি তুলনামূলকভাবে ছোট ডকুমেন্ট। এটা মোটামুটি ঠিক রয়েছে, খুব ভালো না, তবে এটা বলতে পারো যেটা বড় ডকুমেন্ট আর এটা ছোট ডকুমেন্ট। তাহলে আই হোপ তোমরা হচ্ছে এক্সএমএল সম্পর্কে তোমাদের যে ডাউট রয়েছে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি, আর এইচটিএমএল সম্পর্কে আমি মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমার ডাউট আমি ক্লিয়ার করে দেবো। যদি কোথাও বুঝতে অসুবিধা সেই জায়গাটা তোমরা নোট ডাউন করে রাখো, আমাকে জিজ্ঞাসা করবে, আমি ক্লিয়ার করে দেবো। এর পরের ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে জানবো, এটাও খুব একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল টপিক। তো যাই হোক, ভিডিওটা ভালো মতন দেখো এবং বিষয়গুলোকে গ্র্যাব করার চেষ্টা করো।